হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছো। তো দেখো, আজকে আমরা আরো একটা নতুন ক্লাসে চলে এসেছি। তোমরা হেডিং দেখে বুঝতেই পারছো। আজকের আমাদের ক্লাসের বিষয় হচ্ছে এলিজাবেথান পিরিয়ডের ড্রামাটিস্টদের। কোন ড্রামাটিস্টদের? যাদেরকে আমরা বলছি দ্য ইউনিভার্সিটি উইটস বা প্রি শেক্সপিয়ারিয়ান ড্রামাটিস্টস। তাহলে আমরা কাদের উপর ক্লাস করব? প্রি শেক্সপিয়ারিয়ান ড্রামাটিস্টস বা দ্য ইউনিভার্সিটি উইটসদের উপর আজকে আমরা ক্লাস করব। তো দেখো, এলিজাবেথান পিরিয়ড নিয়ে অলরেডি আমি একটা ক্লাস করেছি। আজকে এলিজাবেথান পিরিয়ডের উপর সেকেন্ড ক্লাস। তো চলো, আজকের এই ক্লাসে আমরা এলিজাবেথান যে সমস্ত ড্রামাটিস্টস আছে, মানে যারা প্রি শেক্সপিয়ারিয়ান ড্রামাটিস্টস বা ইউনিভার্সিটি উইটস, সেগুলোকে জেনে নিই। তো চলো ক্লাস শুরু করা যায়। তো আমি প্রথমে এগুলো মুছে দিচ্ছি। এগুলো মুছে আমরা সব লিখছি, তোমরা সব খাতায় এগুলো হেডিং দিয়ে দেবে। তো এগুলো মুছে আমরা আমাদের আজকের যে এলিজাবেথান ড্রামাটিস্টস সেগুলোকে আমরা দেখব। তো দেখো, ড্রামা তো আমরা অলরেডি মিডল ইংলিশ পিরিয়ড থেকে পেয়েছি। আমি মিডল ইংলিশে যখন ক্লাসটা করিয়েছিলাম তখন আমি ড্রামা নিয়ে আলোচনা করেছি। তো আমরা এখন এলিজাবেথান পিরিয়ডে এসেছি এবং এটা সেকেন্ড ক্লাস। তো দেখো, এই যে এলিজাবেথান পিরিয়ড, এই এলিজাবেথান পিরিয়ডটা কিন্তু ড্রামার জন্য ফেমাস। কিসের জন্য ফেমাস? ড্রামা। ড্রামা লেখার জন্য এই এলিজাবেথান পিরিয়ড ফেমাস। দেখো, উইলিয়াম শেক্সপিয়ার কিন্তু এই এলিজাবেথান পিরিয়ডেরই একজন লোক। তাহলে বুঝতেই পারছো এলিজাবেথান পিরিয়ড রিচ ইন ড্রামা। বুঝতেই পারছো? তো এই যে ড্রামা, এই ড্রামাটিস্টদের যে সমস্ত মানে রাইটারগুলো ছিলেন, যারা ড্রামা লিখেছিলেন, তাদের মধ্যে আজকে আমরা কি করব? উইলিয়াম শেক্সপিয়ারের আগের ড্রামাটিস্টগুলোকে জানবো। তো আমরা পয়েন্ট ওয়াইজ চলো জেনে নিই। প্রথমে কি জানতে হবে? প্রথমে জানতে হবে যে এই যে ড্রামা লেখা হচ্ছে, তো ড্রামাগুলো পারফর্ম হওয়ার জন্য যে থিয়েটার বা স্টেজ, সেই স্টেজটা কখন আমাদের ইংল্যান্ডে এই এলিজাবেথান পিরিয়ডে এস্টাবলিশ হলো। তো প্রথম পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি যে এলিজাবেথান যে থিয়েটার, সেই থিয়েটার কখন এস্টাবলিশ হলো? সালটা হচ্ছে 1576। তাহলে 1576 কে? আমাদের একজন লোক, তার নাম হচ্ছে জেমস বারবেজ। কি নাম? জেমস বারবেজ। তাহলে 1576 জেমস বারবেজ নামে একজন ভদ্রলোক, সে কি করলো? সে এলিজাবেথান পাবলিক থিয়েটার এস্টাবলিশ করলো। তাহলে কি করলো? জেমস বারবেজ 1576 এলিজাবেথান পাবলিক থিয়েটার এস্টাবলিশ করলো। কোথায়? আমাদের ইংল্যান্ডে। এর আগে কিন্তু কোনো পাবলিক থিয়েটার ছিল না। এর আগে কিন্তু কোনো পাবলিক এবং কোনো একবারে পার্মানেন্ট থিয়েটার ছিল না। সবই টেম্পোরারি স্টেজ ছিল। সেই টেম্পোরারি স্টেজ বা থিয়েটারে ড্রামাগুলো এনঅ্যাক্টেড হতো। কিন্তু 1576 সালে কি হলো? জেমস বারবেজ আমাদের পাবলিক থিয়েটার এস্টাবলিশ করলেন। কোথায়? আমাদের লন্ডনে। তাহলে আমরা এই পয়েন্টটা জেনে গেলাম। এই পয়েন্টটা জানা দরকার ছিল, যেহেতু ড্রামাটিস্টদের নিয়ে পড়ছি। তো চলো, এরপর আমরা যাদেরকে জানবো তাদের নাম হচ্ছে দ্য ইউনিভার্সিটি উইটস বা প্রি শেক্সপিয়ারিয়ান ড্রামাটিস্টস। কাদেরকে জানবো আমরা এরপর? ইউনিভার্সিটি উইটসদের জানবো বা প্রি শেক্সপিয়ারিয়ান ড্রামাটিস্টদের জানবো। তো দেখো, আমরা হেডিং দিচ্ছি দ্য ইউনিভার্সিটি উইটস। কি হেডিং দিচ্ছি? দ্য ইউনিভার্সিটি উইটস। তাহলে এনাদেরকে কেন ইউনিভার্সিটি উইটস বলা হতো? এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। তাহলে কেন এনাদেরকে ইউনিভার্সিটি উইটস বলা হতো এটা আমাদের জানতে হবে। তো বেসিক্যালি কারণটা হচ্ছে, এই যে সমস্ত ড্রামাটিস্টদের নাম আমরা জানবো, তারা প্রত্যেকেই হয় অক্সফোর্ড, না হলে ক্যামব্রিজ, এই দুটো ইউনিভার্সিটির মধ্যে একটা ইউনিভার্সিটির সাথে অ্যাসোসিয়েটেড ছিল। দ্যাটস ওয়াই এই ড্রামাটিস্টদের বলা হয়ে থাকে ইউনিভার্সিটি উইটস। তাহলে প্রথম পয়েন্ট আমরা পেয়ে গেলাম কেন ইউনিভার্সিটি উইটস বলা হয়। যেহেতু এই ড্রামাটিস্টরা হয় অক্সফোর্ড ইউনিভার্সিটি, না হয় কেমব্রিজ ইউনিভার্সিটির সাথে অ্যাসোসিয়েটেড ছিলেন, সেই কারণে এনাদেরকে বলা হয় ইউনিভার্সিটি উইটস। তো এই ইউনিভার্সিটি উইটসদের মধ্যে কে কে ছিলেন? দেখো, আমরা 7 জনের নাম পাই। কজনের নাম পাই? 7 জনের। তো সেই 7 জনকে আগে জেনে নিই। তো প্রথমেই যার নাম জানতে হবে তার নাম হচ্ছে জন লিলি। কি নাম? জন লিলি।
সেকেন্ড কাকে জানতে হবে? সেকেন্ড হচ্ছে জর্জ পিল। থার্ড কাকে জানতে হবে? থার্ড হচ্ছে আমাদের রবার্ট গ্রিন। ফোর্থ কাকে জানতে হবে? ফোর্থ হচ্ছে আমাদের থমাস লজ। তাহলে আমরা কাকে কাকে পেলাম? জন লিলি, জর্জ পিল, রবার্ট গ্রিন, থমাস লজ। 5 নম্বরে আমরা পাচ্ছি থমাস ন্যাশ। 6 আমরা পাচ্ছি থমাস কিড। আর 7 পাচ্ছি আমরা ক্রিস্টোফার মার্লো। তাহলে এই 7 জন বেসিক্যালি ইউনিভার্সিটি উইটস বা প্রি শেক্সপিয়ারিয়ান ড্রামাটিস্ট। কে কে? জন লিলি, জর্জ পিল, রবার্ট গ্রিন, থমাস লজ, থমাস ন্যাশ, থমাস কিড আর ক্রিস্টোফার মার্লো। তাহলে আমরা 7 জন ইউনিভার্সিটি উইটস এর নাম জেনে গেলাম। এরপর আমরা কি করব? এক এক করে পয়েন্ট ওয়াইজ ডিটেলসে একটু করে জেনে নেব কাদের সম্পর্কে? এই ইউনিভার্সিটি উইটস গুলো সম্পর্কে জেনে নেব। তো আমরা কাকে দিয়ে শুরু করব? আমরা শুরু করব জন লিলিকে দিয়ে। তো আমি বাক্স মুছে দিচ্ছি, আমরা এরপর জন লিলি সম্পর্কে জেনে নিই। তো দেখো আমরা কি জানলাম? আমরা জানতে পারলাম এলিজাবেথেন থিয়েটার কখন এস্টাবলিশড হলো। আর কি জানলাম? আর জানলাম যে এনাদেরকে কেন ইউনিভার্সিটি উইটস বলা হয়ে থাকে। আর কি জানলাম? এই ইউনিভার্সিটি উইটসদের মধ্যে যারা 7 জন রয়েছেন তাদের নাম। এরপর আমরা কি করতে যাচ্ছি? এরপর এক এক করে প্রত্যেককে জানতে যাচ্ছি। তো প্রথমেই কাকে জানবো আমরা? জন লিলি। তাহলে জন লিলির জন্ম কখন? 1554 সালে। মৃত্যু কখন? 1606 সালে। তাহলে দেখো এই জন লিলি তিনি কোন ইউনিভার্সিটির সাথে অ্যাসোসিয়েটেড? তিনি অক্সফোর্ডের সাথে অ্যাসোসিয়েটেড। তিনি অক্সফোর্ড থেকে এডুকেশন নিয়েছেন, এডুকেটেড হয়েছেন, তিনি অক্সফোর্ডের সাথে অ্যাসোসিয়েটেড। কে? জন লিলি। এই জন লিলির যে সমস্ত ইম্পর্টেন্ট ওয়ার্ক গুলো আছে সেগুলো আমরা জেনে নিই। তখন আমরা সব জানবো না, যেগুলো ইম্পর্টেন্ট ওয়ার্ক আছে সেগুলো জানবো। তাহলে এখন তো আমরা ইম্পর্টেন্ট ওয়ার্ক গুলোকে জানবো। কি জানবো? ইম্পর্টেন্ট ওয়ার্কস গুলো। তাহলে প্রথম যে ইম্পর্টেন্ট ওয়ার্ক সেটার নাম কি? সেটার নাম হচ্ছে ইউফিউজ। কি নাম? ইউফিউজ দ্য অ্যানাটমি অফ উইট। এটা কখন বেসিক্যালি পাবলিশড হচ্ছে? 1578। ঠিক আছে। সেকেন্ড কি? সেকেন্ডটার নাম হচ্ছে ইউফিউজ অ্যান্ড হিজ ইংল্যান্ড। এটা বেসিক্যালি কখন পাবলিশড হচ্ছে? 1580-তে। তাহলে দুটো নাম পেলাম, একটা হচ্ছে কি ইউফিউজ কোলন দিয়ে দ্য অ্যানাটমি অফ উইট 1578-এর, একটা হচ্ছে কি ইউফিউজ অ্যান্ড হিজ ইংল্যান্ড 1580। এই দুটো বেসিক্যালি কি? এই দুটো হচ্ছে কমেডি। কি গো? কমেডি। কেমন কমেডি? ইন্টেলেকচুয়াল কমেডি। এগুলোকে আমরা কি বলতে পারি? ইন্টেলেকচুয়াল কমেডি বলতে পারি। এবং এই জন লিলি এই দুটো ইউফিউজ নাটকে যে স্টাইলটাই লিখতে শুরু করলেন সেই স্টাইলটা পরবর্তী ক্ষেত্রে কি নামে পরিচিত হয়? পরবর্তী ক্ষেত্রে স্টাইলটার নাম দেওয়া হয় কি গো? লিখে নাও, খুব ইম্পর্টেন্ট, ইউফিজম। কি নাম দেওয়া হয়? ইউফিজম। এই ইউফিজম জন লিলির এই ইউফিউজ থেকে এসেছে। তাহলে ইউফিজম
বুঝতে পারলে এই স্টাইলটার কিন্তু নাম আমরা পেয়ে গেলাম কোত্থেকে? লিলির লেখা দুটো ইউফিউজ নাটক থেকে। তা দেখো চলো আমরা এবার লিলির লেখা নেক্সট রাইটিং এ চলে যাই। নেক্সট তার ইম্পর্টেন্ট রাইটিং এ আমরা চলে যাই। আমরা দুটো পেয়ে গেলাম, এরপর আমরা নেক্সট ইম্পর্টেন্ট রাইটিং এ চলে যাই। 3 নাম্বার দাও। 3 নাম্বারে হচ্ছে দ্য উমেন ইন দ্য মুন। দেখো মুন স্পেলিংটা একটু আলাদা, বুঝতেই পারছো তখনকার অতটা ইংরেজি ডেভেলপ হয়নি, মানে ইংরেজি ভাষাটা ডেভেলপ হচ্ছে আস্তে আস্তে। দ্য উমেন ইন দ্য মুন এটা কি? এটা হচ্ছে আমাদের ফার্স্ট রোমান্টিক ট্র্যাজেডি। এটা কত সালে? 1597 এ। তার নেক্সট পেয়ে গেলাম আমরা কি? দ্য উমেন ইন দ্য মুন। এটা হচ্ছে ফার্স্ট রোমান্টিক ট্র্যাজেডি বাই জন লিলি, এবং ইংরেজি সাহিত্যেরও প্রথম রোমান্টিক ট্র্যাজেডি হচ্ছে এটাই। এটাই স্টার দিয়ে রাখবে, এটা ইম্পর্টেন্ট। নেক্সট কি পাচ্ছি আমরা? নেক্সট পাচ্ছি 4 নম্বরে, আমি নিচেটা মুছে দিই তারপর 4 নম্বরটা লিখবো। নেক্সট 4 নাম্বার যেটা পাচ্ছি সেটাও ইম্পর্টেন্ট, সেটাও মার্ক করে রাখবে, সেটাকেও মনে রাখার চেষ্টা করবে। 4 নম্বরে আমরা পাচ্ছি এন্ডিমিয়ন। কি পাচ্ছি? এন্ডিমিয়ন, দ্য ম্যান ইন দ্য মুন। তাহলে পুরো টাইটেল কি? এন্ডিমিয়ন দ্য ম্যান ইন দ্য মুন। এটা কখনকার? 1588 এ। এটা কি? এটাও একটা কমেডি। আগে একটা ট্র্যাজেডি, এটা একটা কমেডি। এই দেখো এই এন্ডিমিয়ন নামটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কেন? আমি লিখছি, কারণ এই এন্ডিমিয়ন নামে কি হয়েছিল? একটা কবিতা লেখা হয়েছিল। কত সালে? যেটা 1818 এ পাবলিশড হয়। কে লিখেছিল গো? আমাদের জন কিটস। মনে করে দেখো, জন কিটস আমাদের এন্ডিমিয়ন নামে একটি কবিতা লিখেছিলেন, যেটা 1818 এ পাবলিশড হয়। তাহলে বুঝতেই পারছো এই এন্ডিমিয়নটাও ইম্পর্টেন্ট, কারণ আসতেই পারে কোশ্চেন যে জন কিটস ছাড়া কে এন্ডিমিয়ন লিখেছেন, বা জন লিলি ছাড়া কে এন্ডিমিয়ন লিখেছেন। দুটো এন্ডিমিয়নের পার্থক্যগুলো বুঝে রাখো। একটা হচ্ছে এন্ডিমিয়ন কবিতা, যেটা 1818 এ পাবলিশড হয় জন কিটসের, একটা এন্ডিমিয়ন কমেডি মানে নাটক, যেটা পাবলিশড হয় 1588 এ আমাদের জন লিলি। তাহলে লিলি বেসিক্যালি আমাদের এখানে শেষ হলো। আমরা এরপর কি করব? আমরা এরপর নেক্সট যে ইউনিভার্সিটি উইটস সেখানে চলে যাব। তো আমরা এগুলো মুছে দিচ্ছি সবই। এগুলো মুছে দিয়ে আমরা নেক্সট ইউনিভার্সিটি উইটসে চলে যাই। আমরা নেক্সট যে ইউনিভার্সিটি উইটস বা নেক্সট যে ড্রামাটিস্ট প্রিন্স শেক্সপিয়ারিয়ান তাকে আমরা জেনে নিই। আমরা দেখো সবাইকে জেনে নেবো বলেছি, কারণ সবাইকেই জানতে হবে। ইউনিভার্সিটি উইটসটা সবাই খুব ইম্পর্টেন্ট। এখান থেকে কোয়েশ্চেন থাকে, যে কোনো এক্সামে কোয়েশ্চেন থাকে, নেট, সেট, এন্ট্রান্স, যে কোনো এক্সাম। তো দেখো আমরা কাকে পাচ্ছি এরপর? জর্জ পিলকে পাচ্ছি। এই জর্জ পিলের জন্ম কখন? 1558। মৃত্যু কখন? 1598। তাহলে জন্ম মৃত্যু পেয়ে গেলাম 1558 থেকে 1598। ইনি কার সাথে অ্যাসোসিয়েটেড? ইনি অক্সফোর্ডের সাথে অ্যাসোসিয়েটেড, মানে তিনি এডুকেশন নিয়েছেন কোত্থেকে? অক্সফোর্ড থেকে। এনার ইম্পর্টেন্ট রাইটিং গুলো কি? এনার প্রথম ইম্পর্টেন্ট রাইটিং হচ্ছে দ্য অ্যারেঞ্জমেন্ট স্পেলিংটা কিন্তু আলাদা, এখনকার নয়, অফ প্যারিস। কত সালের? 1584 সালে। এটা কি? এটা একটা রোমান্টিক কমেডি। এটা কোন ক্যাটাগরিতে পড়ে? রোমান্টিক কমেডি। তাহলে এটাকে পেলাম। সেকেন্ড কি পাচ্ছি? সেকেন্ড পাচ্ছি দ্য ফেমাস ক্রনিকল অফ কিং এডওয়ার্ড দ্য ফার্স্ট। এটা কখনকার? 1593।
এটা একটা হিস্টোরিক্যাল বা ক্রনিক্যাল প্লে। এটা কি গো? একটা হিস্টোরিক্যাল বা ক্রনিক্যাল প্লে। 3 নম্বরে কি পাচ্ছি আমরা? 3 নম্বরে পাচ্ছি আমরা দ্য ওল্ড ওয়াইফস টেল। এটা কখন পাবলিশ হচ্ছে? 1595। এটা বেসিক্যালি কি? এটা হচ্ছে একটা এ স্যাটায়ার অন রোমান্টিক ড্রামা। তাহলে এই ওল্ড ওয়াইফস টেলে আমাদের জর্জ পিল কি করছেন? এই রোমান্টিক ড্রামাকে স্যাটায়ার করছেন। দেখো এটাও কিন্তু ইম্পর্টেন্ট, এই ওল্ড ওয়াইফস টেল এটা কিন্তু ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? কারণ এই সেম নামে আরেকটা রাইটিং আছে যেটা পাবলিশ হচ্ছে কখন? যেটা পাবলিশ হচ্ছে আমাদের 1908 এ। কার দ্বারা? আর্নল্ড, মনে করো দেখো, বেনেট। আর্নল্ড বেনেটের একটা নভেল, সেই নভেলেরও নাম হচ্ছে কি গো? দ্য ওল্ড ওয়াইফস টেল, যেটা পাবলিশ হচ্ছে কখন? 1908 এ। তাহলে দেখো এখানেও একটা পেয়ে গেলাম, কি পেয়ে গেলাম? দ্য ওল্ড ওয়াইফস টেল, যেটা একটা স্যাটায়ার অন রোমান্টিক ড্রামা, যেটা 1595 এ পাবলিশ হয়েছে। সেটা লিখেছে কে? জর্জ পিল। আরেকটা হচ্ছে দ্য ওল্ড ওয়াইফস টেল, যেটা একটা নভেল, যেটা পাবলিশ হচ্ছে কখন? 1908 এ। সেটা লিখেছে কে? আর্নল্ড বেনেট। তাহলে আমরা জর্জ পিলকে পেয়ে গেলাম। এরপর আমরা নেক্সট যে ইউনিভার্সিটি উইটস সেখানে চলে যাই। তো নেক্সট আমরা কাকে পাবো? নেক্সট আমরা পাবো রবার্ট গ্রিনকে। আমি মুছে দিচ্ছি এগুলো। নেক্সট পাবো আমরা রবার্ট গ্রিনকে। আশা করছি তোমরা এগুলো লিখে নিয়েছো। আমরা এরপর রবার্ট গ্রিনে চলে যাই। রবার্ট গ্রিনকে দেখে নিই, তার কি ইম্পর্টেন্ট রাইটিং গুলো পাচ্ছি সেগুলো আমরা জেনে নিই। তো চলো আমরা হেডিং দিই রবার্ট গ্রিন। রবার্ট গ্রিন, এনার জন্ম কখন? 1558। মৃত্যু কখন? 1592। রবার্ট গ্রিনের জন্ম মৃত্যু পেয়ে গেলাম। ইনি কোন ইউনিভার্সিটির সাথে অ্যাসোসিয়েটেড? ইনি দুটো ইউনিভার্সিটির সাথে অ্যাসোসিয়েটেড, কেমব্রিজ এন্ড অক্সফোর্ড। তাহলে কোশ্চেন আসতেই পারে যে ইউনিভার্সিটি উইটসদের মধ্যে কোন ইউনিভার্সিটি উইটস দুটো ইউনিভার্সিটির সাথেই অ্যাসোসিয়েটেড? তাহলে সেটা কে গো? রবার্ট গ্রিন, যিনি কেমব্রিজ এবং অক্সফোর্ড দুটো ইউনিভার্সিটির সাথেই অ্যাসোসিয়েটেড। এরপর তার যে বিখ্যাত রাইটিং গুলো, সেই রাইটিং গুলো জেনে নিই। তাদের প্রথম বিখ্যাত রাইটিং, তার নাম কি? তার নাম হচ্ছে আলফোনসাস, কিং অফ অ্যারাগন। এটা পাবলিশ হচ্ছে কখন? 1587 এ। এটা বেসিক্যালি কি? এই যে নাটকটা, এটা বেসিক্যালি একটা ট্র্যাজেডি। কি গো? ট্র্যাজেডি। এটা আমরা বলতে পারি এটা ইমিটেশন। কিসের ইমিটেশন? মানে কপি, ইন্সপায়ার। তাহলে কিসের ইমিটেশন? তাহলে এটা হচ্ছে ইমিটেশন কিসের গো? আমাদের মার্লো, আরেকজন ইউনিভার্সিটি উইটস, মার্লোর লেখা বিখ্যাত নাটক টাম্বুরলেইন, তার ইমিটেশনে লিখছেন কে? আলফোনসাস, আমাদের রবার্ট গ্রিন। তাহলে কি ইমিটেশন? কিসের ইমিটেশন? মার্লো টাম্বুরলেইন। তাহলে মার্লো টাম্বুরলেইনের কি ইমিটেশন? কোনটা? আমাদের গ্রিনের লেখা আলফোনসাস। গ্রিনের সেকেন্ড ইম্পর্টেন্ট রাইটিং কি? সেকেন্ড ইম্পর্টেন্ট রাইটিং এর নাম হচ্ছে ফ্রায়ার বেকন এন্ড ফ্রায়ার বঙ্গে। এটা কখন পাবলিশ হচ্ছে? 1589 এ। এটা বেসিক্যালি কি? এটা একটা কমেডি। এটা একটা কমেডি। তা দেখো দুটো ইম্পর্টেন্ট রাইটিং পেলাম, একটা পেলাম আলফোনসাস ট্র্যাজেডি এবং একটা পেলাম ফ্রায়ার বেকন, যেটা হচ্ছে কমেডি। নেক্সট
3 নাম্বার যে রাইটিং সেটা আমরা দেখে নিই। আমরা মুছে দিচ্ছি এগুলো মুছে দিয়ে আমরা 3 নাম্বার রাইটিং এ চলে যাই। 3 নাম্বার রাইটিং এর নাম হচ্ছে অরল্যান্ডো ফুরিওসো, যেটা পাবলিশ হচ্ছে কখন গো? 1591। এই অরল্যান্ডো ফুরিওসো এটা কিন্তু আমাদের গ্রিনের লেখা নয়, এটা বেসিক্যালি একটা ট্রান্সলেশন। কি গো? এটা একটা ট্রান্সলেশন। এটা কার ট্রান্সলেশন? সেই সময়কার একজন বিখ্যাত ইটালিয়ান পোয়েট, তার নাম হচ্ছে কি? অ্যারিস্টো। এই অ্যারিস্টোর লেখা অরল্যান্ডো ফুরিসিও, যেটা ল্যাটিনে লেখা হয়েছে, সরি অরল্যান্ডো ফুরিওসো, এটা থেকে ট্রান্সলেট করে আমাদের গ্রিন কি লিখছেন? অরল্যান্ডো ফুরিওসো 1591। এটা কখন পাবলিশ হয়েছিল? 1516 এ। তাহলে বেসিক্যালি অ্যারিস্টো অরল্যান্ডো ফুরিওসো লিখেছিল ল্যাটিনে। কোন ভাষায় লিখেছিল? ল্যাটিন ভাষায় 1516 এ। তাকে ইংরেজিতে ট্রান্সলেট করছেন কে? আমাদের গ্রিন নিয়ে 1591 এ পাবলিশ করছেন তার অরল্যান্ডো ফুরিওসো। তাহলে আমরা 3 নাম্বারকে পেয়ে গেলাম। আমরা এরপর 4 নাম্বারকে জেনে নিই। আমি এগুলো মুছে দিচ্ছি সবই। এরপর আমরা 4 নাম্বার ইউনিভার্সিটি উইটস কে দেখে নেব। তো দেখো আমরা 4 নাম্বারে কাকে পাচ্ছি? আমরা 4 নাম্বারে পাচ্ছি থমাস লজকে। কাকে? থমাস লজ। থমাস লজের জন্ম কখন? 1558। মৃত্যু কখন? 1625। তাহলে লজকে পেয়ে গেলাম। তাহলে লজ কিসের সাথে অ্যাসোসিয়েটেড? অক্সফোর্ডের সাথে। লজ অক্সফোর্ডের সাথে অ্যাসোসিয়েটেড। এবার লজের যে ইম্পর্টেন্ট রাইটিং গুলো সেগুলো জেনে নিই। তার দেখো প্রথম যে ইম্পর্টেন্ট রাইটিং তার নাম হচ্ছে কি? দা উন্স। উন্স স্পেলিংটা দেখো একটু আলাদা। অ সিভিল, সিভিলটাও দেখো আলাদা। ওয়ার। কত সালের গো? 1594। এটা বেসিক্যালি কি? একটা ক্রনিকল প্লে বা হিস্টোরিক্যাল প্লে। ক্রনিকল প্লে। 2 নম্বর ইম্পর্টেন্ট রাইটিং কি? রোজালিন। এটা হচ্ছে কি? রোজালিন। ফুল টাইটেল হচ্ছে রোজালিন ইউফিউজ গোল্ডেন লেগেসি। এটা পাবলিশ হচ্ছে কখন? 1590। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কার? থমাস লজের। কারণ এই রোজালিন থেকে পরবর্তী ক্ষেত্রে উইলিয়াম শেক্সপিয়ার তার বিখ্যাত নাটক অ্যাজ ইউ লাইক ইট, এই অ্যাজ ইউ লাইক ইট নাটকের প্লটটা সোর্স হিসাবে কোনটাকে ইউজ করছেন? এই রোজালিন বাই থমাস লজ এটাকে ইউজ করছেন। তাহলে বুঝতেই পারছো শেক্সপিয়ার এই থমাস লজের লেখা রোজালিন থেকে তার বিখ্যাত নাটক অ্যাজ ইউ লাইক ইট এর প্লটের সোর্সটাকে নিচ্ছেন। তাহলে এটা কিন্তু আমাদের থমাস লজের একটা বিখ্যাত রাইটিং। নেক্সট আমরা দেখি থমাস লজের বিখ্যাত রাইটিং। দেখো তিনি বেসিক্যালি এই দুটো রাইটিং তার নিজস্ব, একটা হচ্ছে রোজালিন, একটা হচ্ছে দ্য উন্স অফ সিভিল ওয়ার। এছাড়া তিনি কি করেছিলেন? তার আরেকটা কন্ট্রিবিউশন আছে আমাদের হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারে। সেটা হচ্ছে কি? তিনি শেক্সপিয়ারের সাথে কোলাবোরেটেড করেছিলেন। কোলাবোরেটেড মানে একসাথে লেখা। তাহলে শেক্সপিয়ারের সাথে কোলাবোরেটেড করেছিলেন কে? আমাদের লজ। কোন নাটকে গো? শেক্সপিয়ারের একটা নাটক আছে যার নাম হচ্ছে
হেনরি সিক্স, এই হেনরি সিক্স নাটকটি লিখতে শেক্সপিয়ারকে সাহায্য করেছিলেন কে? থমাস লজ। তাহলে কোশ্চেন আসতেই পারে যে শেক্সপিয়ারে হেনরি সিক্স লিখতে শেক্সপিয়ারকে কে সাহায্য করেছিলেন? কে করেছিলেন গো? থমাস লজ। তাহলে এই হয়ে গেল আমাদের থমাস লজের কন্ট্রিবিউশন। এরপর আমরা কি করব? নেক্সট রাইটারে চলে যাব। তো চলো আমরা নেক্সট ইউনিভার্সিটি উইটসে চলে যাই। নেক্সট ইউনিভার্সিটি উইটস কে আমরা দেখে নিই। তাহলে নেক্সট আমরা কাকে পাচ্ছি? নেক্সট পাচ্ছি আমরা থমাস ন্যাশকে। থমাস ন্যাশ। এই ন্যাশের জন্ম কখন? 1567, মৃত্যু কখন? 1601। এই ন্যাশ কোথার সাথে অ্যাসোসিয়েটেড? ক্যামব্রিজের সাথে অ্যাসোসিয়েটেড। তাহলে ক্যামব্রিজের সাথে অ্যাসোসিয়েটেড কে গো? থমাস ন্যাশ। তিনি ক্যামব্রিজ থেকে এডুকেশন নিয়েছেন। তার বিখ্যাত কি? দেখো তার প্রথম যেটা কন্ট্রিবিউশন সেটা হচ্ছে কি, তিনিও কোলাবোরেট করেছিলেন। কার সাথে? আমরা কোলাবোরেটেড বলবো না, কোলাবোরেটেড বলি রাখি আমরা, কোলাবোরেটেড উইথ মার্লো। কার সাথে? ক্রিস্টোফার মার্লোর সাথে। এবং ক্রিস্টোফার মার্লো বিখ্যাত একটা নাটক সেটাকে তিনি কমপ্লিটেড করেছিলেন। সেটা কমপ্লিট করেছিলেন কে? আমাদের থমাস ন্যাশ। তার নাম কি গো? ডিডো। এই ডিডোটা ক্রিস্টোফার মার্লো ইনকমপ্লিট করে ছেড়ে দেন, সেটাকে ফেমাস মানে সেটাকে কমপ্লিট করেন কে? আমাদের থমাস ন্যাশ। তাহলে এটা পেলাম ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট কি পাচ্ছি? সেকেন্ড পয়েন্ট পাচ্ছি সামার্স লাস্ট উইল অ্যান্ড টেস্টামেন্ট। সামার্স লাস্ট উইল অ্যান্ড টেস্টামেন্ট যেটা 1592 তে পাবলিশড হচ্ছে। এটা কি? এটা হচ্ছে একটা কি বলবো আমাদের স্যাটাইরিক্যাল মাস্ক। এটা হচ্ছে স্যাটাইরিক্যাল মাস্ক বাই কি? থমাস ন্যাশ। এই মাস্কের মানে কি? মাস্ক মানে হচ্ছে একটা প্লে হুইচ ইজ সার্ভড ফর আ ব্যানকুয়েট। কোনো একটা অনুষ্ঠানের জন্য যখন কোনো একটা নাটক লেখা হতো তাকে মাস্ক বলা হয়। ঠিক আছে? মানে কোনো একটা সেলিব্রেশনকে সেলিব্রেট করতো তাকে বলা হতো কি? মাস্ক। তাহলে আমাদের স্যাটাইরিক্যাল মাস্ক কার গো? থমাস ন্যাশের। তার নাম হচ্ছে কি? সামার্স লাস্ট উইল অ্যান্ড টেস্টামেন্ট, যেটা পাবলিশড হচ্ছে 1592 তে। এছাড়াও থমাস ন্যাশ যেটা জন্য বিখ্যাত হয়ে আছেন আমাদের হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারে, সেটা আমরা 3 নম্বরে লিখব এবং সেটাকে আমরা ভালো করে দেখে নেব। তিনি দেখো থমাস ন্যাশ এই ড্রামা লেখা ছাড়াও তিনি একটা প্রোজ লিখেছিলেন। প্রোজ বলতে বেসিক্যালি তিনি একটা নভেল লিখেছিলেন। তো সেই প্রোজ রাইটিংটার নাম কি? তার যেটা বিখ্যাত প্রোজ রাইটিং যার জন্য তিনি বিখ্যাত হয়ে আছেন তার নাম হচ্ছে দ্য আনফরচুনেট ট্রাভেলার। কি নাম গো? দ্য আনফরচুনেট ট্রাভেলার। বা এর আরো একটা টাইটেল আছে কি গো? লাইফ অফ জ্যাক উইলটন। এটা কত সালে? 1594 সালে। এটা হচ্ছে একটা প্রোজ ওয়ার্ক। এটা কি একটা প্রোজ ওয়ার্ক। আমরা নভেল বলতে পারি, বাট প্রোজ ওয়ার্কই লিখে রাখো। এটা বেসিক্যালি যে ট্র্যাডিশনের মধ্যে পড়ে তাকে কি বলা হয় গো? পিকারেস্ক। পিকারেস্ক ট্র্যাডিশনের মধ্যে পড়ে। পরবর্তী ক্ষেত্রে যখন 18th সেঞ্চুরিতে গিয়ে নোবেলের ডেভেলপমেন্ট হচ্ছে তখন আমরা এই পিকারেস্ক টার্মটাকে পাবো। তো ফার্স্ট পিকারেস্ক যদি রাইটিং কিছু হয়ে থাকে মানে প্রোজ রাইটিং হয়ে থাকে সেটা হচ্ছে থমাস ন্যাশের কি? দ্য আনফরচুনেট ট্রাভেলার বা লাইফ অফ জ্যাক উইলটন, যেটা 1594 এ পাবলিশড হচ্ছে। তাহলে আমরা ন্যাশকে পেয়ে গেলাম। আমরা এরপর নেক্সট রাইটারে চলে যাই বা নেক্সট ড্রামাটিস্টে চলে যাই। তো নেক্সট ড্রামাটিস্ট তিনি কিন্তু খুব বিখ্যাত আমাদের ইউনিভার্সিটি উইটসের মধ্যে, তিনি কিন্তু খুবই বিখ্যাত। তো তার নাম হচ্ছে কি গো? তার নাম হচ্ছে আমাদের থমাস কিড। কি নাম? থমাস
কিড। কিডের জন্ম কখন? 1558। মৃত্যু কখন? 1594। এই কিড কিন্তু একজন বিখ্যাত, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ড্রামাটিস্ট। তা দেখো তিনি কিন্তু অক্সফোর্ডের সাথে অ্যাসোসিয়েটেড নয়, তিনি কিন্তু ক্যামব্রিজের সাথেও অ্যাসোসিয়েটেড নয়। তাহলে কোশ্চেন আসতেই পারে যে কোন ইউনিভার্সিটি উইটস, না অক্সফোর্ড না কেমব্রিজ, কোন ইউনিভার্সিটির সাথে অ্যাসোসিয়েটেড ছিলেন না, সেটা কে গো? থমাস কিড। দেখো আমরা আগে পেলাম, কাকে পেলাম? আগে আমরা পেলাম রবার্ট গ্রিনকে, যিনি অক্সফোর্ড এবং কেমব্রিজ দুটোর সাথে অ্যাসোসিয়েটেড। আবার কিডকে পাচ্ছি যিনি একটার সাথেও অ্যাসোসিয়েটেড ছিলেন না। তিনি কোত্থেকে পড়াশোনা করেছিলেন? তিনি যে স্কুলে পড়াশোনা করেছিলেন সেই স্কুলটার নাম হচ্ছে মার্চেন্ট টেলর্স স্কুল। তিনি এখান থেকে পড়াশোনা করেছিলেন। তিনি কিন্তু কোনো অক্সফোর্ড বা ক্যামব্রিজের স্কলার নন। এনার ইম্পর্টেন্ট রাইটিং কি? এনার দুটো মোস্ট ইম্পর্টেন্ট আছে, আর তার সাথে আমরা আরেকটা জানবো। প্রথম যেটা আছে সেটার নাম হচ্ছে দ্য স্প্যানিশ ট্র্যাজেডি। কত সালে? 1585 সালে। দ্য স্প্যানিশ ট্র্যাজেডি কত সালে? 1585 সালে। এটা বেসিক্যালি কি? এটা হচ্ছে একটা রিভেঞ্জ ট্র্যাজেডি। এটা হচ্ছে রিভেঞ্জ ট্র্যাজেডি। কার উপর বেস হয়েছে? তখনকার ইটালিয়ান রাইটার বা ড্রামাটিস্ট সেনেকা, সেনেকার উপর বেসড হয়ে এটা লেখা। তাই সেই কারণে আমরা এটাকে বলতে পারি, কি বলতে পারি? সেনেকান রিভেঞ্জ ট্র্যাজেডি। কোনটা গো? দ্য স্প্যানিশ ট্র্যাজেডি। এটা আরেকটা টাইটেল আছে। আর এটা টাইটেল কি? তার নাম হচ্ছে হায়ারোনিমো ইজ ম্যাড এগেইন। এর আরেকটা টাইটেল কি? হায়ারোনিমো ইজ ম্যাড এগেইন। এবং এটা যে টেকনিকে লেখা হচ্ছে সেই টেকনিকটাকে আমরা বলতে পারি প্লে উইদিন প্লে, মানে নাটকের ভেতরে নাটক। উইলিয়াম শেক্সপিয়ারের হ্যামলেট যদি পড়ো বা মিডসামার নাইটস ড্রিম যদি পড়ো, সেখানে প্লে উইদিন প্লে দেখতে পাওয়া যায়। তাহলে সেটা কিন্তু থমাস কিডের এই স্প্যানিশ ট্র্যাজেডি দেখতে পাওয়া যায়, প্লে উইদিন প্লে, নাটকের ভেতরে নাটক। তারপর এটা পেয়ে গেলাম। সেকেন্ড তার একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড, ইম্পর্টেন্ট নয় লেস ইম্পর্টেন্ট, এটা মোস্ট ইম্পর্টেন্ট, স্টার দিয়ে রাখো। তার নাম হচ্ছে কর্নেলিয়া, যেটা কত সালে? 1593 সালে। নেক্সট থমাস কিডের যেটা আরেকটা ইম্পর্টেন্ট রাইটিং, তার নাম আমরা জেনে নিই। তার নাম জানলে আমাদের থমাস কিড বেসিক্যালি কমপ্লিট হয়ে যাবে। তার নাম কি? তার নাম হচ্ছে উর হ্যামলেট। কি নাম? উর হ্যামলেট, যেটা 1587 এ পাবলিশড হচ্ছে। এটা কেন ইম্পর্টেন্ট? কারণ শেক্সপিয়ার তার যে বিখ্যাত নাটক হ্যামলেট, শেক্সপিয়ারের বিখ্যাত ট্র্যাজেডি হ্যামলেট, সেই হ্যামলেটের সোর্স হিসাবে এই কিডের লেখা উর হ্যামলেটকে ফলো করেছিলেন। দ্যাটস ওয়াই এটা বিখ্যাত। তাহলে এখানে এই উর কথাটার মানেটা কি? ইউ আর উ, এই যে উর কথাটার মানে কি? উর কথাটার মানেটা জেনে নাও। অনেক জায়গায় কোশ্চেন এসছে যে উরের মিনিং কি। এই উর কথার মিনিং হলো অরিজিনাল। উর কথা মানে কি হলো গো? অরিজিনাল। তাহলে শেক্সপিয়ার তার বিখ্যাত ট্র্যাজেডি হ্যামলেটের সোর্স কিন্তু এই উর হ্যামলেট থেকে নিচ্ছেন। তাহলে কি হলো আমাদের? আমাদের থমাস কিড হয়ে গেল। নেক্সট নাকি জানতে হবে। নেক্সট আমাদের লাস্ট এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ইউনিভার্সিটি উইটস, তার নাম কি গো? মার্লো, ক্রিস্টোফার মার্লো। তাহলে আমি এগুলো মুছে দিচ্ছি, আমরা একটু মার্লোকে জেনে নেব।
মার্লোকে জানলেই আজকের ক্লাস আমাদের এখানেই কমপ্লিট হয়ে যাবে। আমরা পরবর্তী দিন কি করব, আমরা প্রোজ রাইটার্স গুলোকে জেনে নেব, আর উইলিয়াম শেক্সপিয়ার এবং শেক্সপিয়ারের সমসাময়িক রাইটারগুলোকে নিয়ে একদিন একটা আলাদা ক্লাস হবে। মানে বুঝতেই পারছো শেক্সপিয়ার বড় ফিগার একটা, তাই শেক্সপিয়ারকে নিয়ে কি হবে, একটা আলাদা টোটালি ক্লাস হবে। তো চলো আমরা নেক্সট ইউনিভার্সিটি উইটসকে দেখে নিই। ক্রিস্টোফার মার্লো। এই মার্লো জন্ম কখন? 1564, মৃত্যু কখন? 1593 তে। ইনি বেসিক্যালি ক্যামব্রিজের সাথে অ্যাসোসিয়েটেড এবং ইনি একজন ট্র্যাজেডি রাইটার। কি রাইটার? ট্র্যাজেডি রাইটার। তিনি কিন্তু কোনো কমেডি বা অন্য কিছু লেখেননি, যা লিখেছেন সবই ট্র্যাজেডি। তার বিখ্যাত 4টে গ্রেট নাটক আছে। ক্রিস্টোফার মার্লো এমনি বিখ্যাত লোক, তার 4টে বিখ্যাত নাটক আছে। কি কি? প্রথমটার নাম হচ্ছে তাম্বুরলেইন, এই যেটা একটু আগে জানলাম আমরা, দ্য গ্রেট। এটা দুটো পার্ট আছে। এটা কি আছে? দুটো পার্ট আছে। কারো এই তাম্বুরলেইন দ্য গ্রেট এর পার্ট 1 পাবলিশ হচ্ছে কখন? 1587 এ। আর পার্ট 2 কখন পাবলিশ হচ্ছে? 1588 এ। তাই দেখো প্রথম পেয়ে গেলাম তাম্বুরলেইন দ্য গ্রেট, যার দুটো পার্ট আছে। পার্ট 1 1587 এ, পার্ট 2 1588। নেক্সট তার ইম্পর্টেন্ট রাইটিং কি? মুছে দিচ্ছি এগুলো। নেক্সট আমাদের মার্লোর লেখা ইম্পর্টেন্ট রাইটিং এর নাম আমরা জেনে নিই। মার্লোর 4টে ইম্পর্টেন্ট রাইটিং আমি প্রথমেই বলেছি। নেক্সট আমরা পাচ্ছি কাকে? 2 নম্বরে পাচ্ছি আমরা দ্য জিউ অফ মাল্টা। এটা কখন পাবলিশ হচ্ছে? 1589 এ। 3 নম্বরে কি পাচ্ছি আমরা? 3 নম্বরে পাচ্ছি আমরা এডওয়ার্ড দ্য সেকেন্ড। তাহলে আগেরটা কখন? 1589। এরপর হচ্ছে এডওয়ার্ড দ্য সেকেন্ড, যেটা পাবলিশ হচ্ছে কখন? 1591। আর 4 নম্বর পাচ্ছি আমরা ডক্টর ফস্টাস। এটা কখন গো? 1592 তে। এটার বিখ্যাত একটা ক্যারেক্টার, যে ক্যারেক্টারের জন্য আমরা এই নাটকটাকে মনে রাখবো, এই ক্যারেক্টার জেনে রাখো, কোয়েশ্চেন আসে, তার নাম হচ্ছে মেফোস্টোফেলিস। এটা বিখ্যাত ক্যারেক্টার আছে একটা মেফোস্টোফেলিস, এটা ইভিল। তা দেখো মার্লোর আমরা 4টে পেয়ে গেলাম, তাম্বুরলেইন, জিউ অফ মাল্টা, এডওয়ার্ড দ্য সেকেন্ড, আর হচ্ছে ডক্টর ফস্টাস। এই 4টে হচ্ছে তার বিখ্যাত ট্র্যাজেডি। কার? আমাদের মার্লো। দেখো ডক্টর ফস্টাসের স্টোরিটা সবারই জেনে রাখা উচিত। ডক্টর ফস্টাস সবারই একবার পড়া উচিত। মানে মার্লোর এটা কি বলবো, গ্রেটেস্ট একটা কন্ট্রিবিউশন। এছাড়াও দেখো আমাদের এই মার্লোর আরো কন্ট্রিবিউশন আছে। সেটা কি? সেটা হচ্ছে তিনি একটা কবিতা লিখেছিলেন। সেই কবিতার নাম কি গো? হিরো অ্যান্ড লিয়েন্ডার এই নামে একটা পোয়েম লিখেছিলেন। বাট তিনি এই পোয়েমটাকে কমপ্লিট করেননি, ইনকমপ্লিট করে ছেড়ে দিয়েছিলেন। কে? মার্লো। পরবর্তী ক্ষেত্রে জর্জ চ্যাপম্যান তিনি কমপ্লিট করেন এটাকে। কত সালে কমপ্লিট করেন? 1598 এ। কে গো? জর্জ চ্যাপম্যান। কাকে কাকে কমপ্লিট করেন? এই হিরো অ্যান্ড লিয়েন্ডার নামে মার্লো যে কবিতাটা মানে আনফিনিশড করে ছেড়ে দিয়েছিল, সেটাকে কমপ্লিট করে কে? আমাদের জর্জ চ্যাপম্যান 1598 সালে। এছাড়া এই মার্লো কি করেছিলেন? ট্রান্সলেট করেছিলেন। তার ট্রান্সলেশন গুলো জেনে নি। একটা কি? একটা তিনি অভিডের এলিজি, অভিডের লেখা এলিজি গুলোকে ট্রান্সলেট করেছিলেন। কে গো? আমাদের মার্লো।
এছাড়াও তিনি লুকানের ফার্সেলিয়া এটাকেও ট্রান্সলেট করেছিলেন। তাহলে দেখো মার্লোর কি পেয়ে গেলাম, মার্লো আমরা কবিতা পেলাম যার নাম হচ্ছে হিরো অ্যান্ড লিয়েন্ডার, যেটাকে তিনি কমপ্লিট করেননি, সেটা কমপ্লিট করেছিলেন কে, জর্জ চ্যাপম্যান 1598 সালে। এছাড়া কি পেলাম, তার দুটো ট্রান্সলেশন পেলাম, একটা কি অভিডে এলিজিস আর একটা হচ্ছে কি লুকানের ফার্সেলিয়া। তাহলে আমরা এখানে মার্লোকে পেলাম এবং আমাদের এখানেই আজকের ক্লাসটি শেষ হলো। তো যদি এই ক্লাস নিয়ে কোনো কোয়েশ্চেন থাকে তাহলে কোয়েশ্চেনটা অবশ্যই আমাকে করবে। যদি কোনো জায়গাটা বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবে, আমি চেষ্টা করব অ্যাজ সুন অ্যাজ পসিবল সেই প্রবলেমটা ক্লিয়ার করে দেওয়ার। তো চলো আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সবাই আনন্দে থেকো, সবাই হেলদি থেকো, সবাই স্যানিটাইজ থেকো। গড ইজ অলওয়েজ উইথ ইউ। টাটা।